বুদ্ধিজীবীদের একটা অংশ আপনাকে বিএনপির ছাঁচে ফেলেন, বিএনপির পাল্লায় ফেলেন। আসলে বিএনপির প্রতি আপনার অনুরক্ততা কতটুকু? আপনি বলুন আগে প্রথমে গণমাধ্যম এখানে আমাকে কি বিএনপি মনে হয়? লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎ, এটা অত্যন্ত গৌণ বিষয় বাংলাদেশের গণঅভ্যুত্থানের তুলনায়। ফলে আপনারা গণমাধ্যম এটাকে যে গুরুত্বটা দিচ্ছেন, এটাকে আমি খুব গৌণ মনে করি। আপনি গুমের শিকার হয়েছিলেন। অনেকে বলছেন যে এখন আপনি কেন অভিযোগ করছেন না? আমি তো ভিকটিমের পলিটিক্স করি না। এখন তো আমার গুম কমিশনে যাওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। আমি তো পলিটিক্যালি মোকাবেলা করে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে তো উৎখাত করতে পেরেছি। আর কি শাস্তি দেব? সমাজের কিছু এলিট শ্রেণী এটাকে সংস্কার সংস্কার বলছি। শেষ পর্যন্ত আমরা এখান থেকে খুব ইতিবাচক কিছু পাবো কিনা এটা আমি নিশ্চিত। আমি চেয়েছিলাম যে ডক্টর ইউনূস আপনার শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যের সামনে জনগণের সামনে শপথ নেবেন। তিনি তার সম্ভাবনাকে আমার মনে হয়েছে সেদিন নকশাত করে ফেলছেন। এই সরকারকে দুর্বল করে ফেলছে রাজনৈতিক দলগুলোর ক্রমাগত চাপে। উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি আরেকটু সতর্ক হতেন এবং এই যে মন্ত্রণালয়গুলো বিতরণের ক্ষেত্রে যদি তিনি আরো বিচক্ষণ হতেন, আরো অনেক বেশি অর্জন। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বিশিষ্ট মানবাধিকার কর্মী, চিন্তক এবং তার আরো অনেক পরিচয় আছে, ফরহাদ মাঝার। তার একটি বড় বিষয় আপনারা অনেকেই জানেন যে তিনি বিগত সময়ে গুমের শিকার হয়েছিলেন। মিস্টার মাঝার, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? কেমন চলছে দিনগুলো আপনার? আছি ভালো, খুব ভালো হচ্ছে মোটামুটি। অনেক ধন্যবাদ আপনাকে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সে স্বপ্নের কতটা কাছাকাছি? না, আপনি তো প্রথমত হলো যে একটা ফ্যাসিস্ট যারা ক্ষমতায় ছিল একজন, তাকে তো আপনি উৎখাত করতে পেরেছেন। ফলে আপনি নিঃসন্দেহে আপনার এই একটা তো অগ্রগতি হয়েছে। আজকে যেমন আমরা কথা বলতে পারছি, এটা তো একটা বড় ধরনের অগ্রগতি। এখন আপনি যখন বিনির্মাণ বলছেন, তখন এটা বলতে আপনি কি বুঝাচ্ছেন তাহলে আমি উত্তরে দিতে পারবো। মানে বাংলাদেশ যেটা স্বাধীনতার একটা স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের, সেটা গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন। ছিল না। আপনি যদি পুরো অভ্যুত্থানটা খেয়াল করেন, আমাদের লেখাটাই খেয়াল করেন, বাংলাদেশের মানুষ যেটা চেয়েছে তার একটা গণ অভিপ্রায় সে ব্যক্ত করেছে। গণ অভিপ্রায় মানে হলো তারা একটা নতুন গঠনতন্ত্র চেয়ে, একটা নতুন গঠনতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে তারা ঢুকতে চেয়েছে, ফলে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ফলে এই যে পরিবর্তনটা, এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলনে বা কোনো নির্বাচনের মাধ্যমে ঘটেনি। ফলে এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে। এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটা মানে হলো এটা গণক্ষমতা, মানে যেটাকে বলে আমরা গণ সার্বভৌমত্ব, এটা কায়েম করার জন্য এই অভ্যুত্থানটা ঘটেছে। এখন এই অভ্যুত্থানটা পূর্ণতা পায়নি, মানে একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া আমরা প্রবেশ করতে পারিনি। তার প্রধান কারণ ছিল এই, আমরা এটাকে আবারও শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এটাকে নিয়ে গেছে। ফলে নিয়ে যাওয়ার ফলে পুরনো রাষ্ট্রটাই রয়েছে। এখন আমরা সমাজের কিছু এলিট শ্রেণী এটাকে সংস্কার সংস্কার বলছি। শেষ পর্যন্ত আমরা এখান থেকে খুব ইতিবাচক কিছু পাবো কিনা এটা আমি নিশ্চিত। ফলে এটা আগামী দিনের লড়াইটা এটা বলবে আমরা কি অর্জন করতে পেরেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে নির্বাচনের একটা নতুন একটা আবহ তৈরি হলো। অনেকেই বলছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। আপনার কি মনে হয়? প্রথমত হচ্ছে যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎ, এটা অত্যন্ত গৌণ বিষয় বাংলাদেশের গণঅভ্যুত্থানের তুলনায়। ফলে আপনারা গণমাধ্যম এটাকে যে গুরুত্বটা দিচ্ছেন, এটাকে আমি খুব গৌণ মনে করি। কারণ আমরা তো কোনো নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান করি। ফলে ডক্টর ইউনূসও জনগণের সঙ্গে কথা বলার না বলে তিনি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন। কিন্তু রাজনৈতিক দল তো জনগণের প্রতিনিধি নয়। রাজনৈতিক দলগুলো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। এটা হলো বাজারে বিভিন্ন কর্পোরেশন, বাজার ব্যবস্থায় যে প্রতিযোগিতা, তারা তার প্রতিযোগী মাত্র। ফলে স্বভাবতই তারেক রহমানের সঙ্গে কথা বলাটা এটা কোনো ইতিবাচক কিছু বহন করে না। কিন্তু কথাবার্তা ভালো, কারণ অবশ্যই আমরা মনে করি যে তারেক বাংলাদেশের একটা একটা রাজনৈতিক দলের তিনি নেতৃস্থানীয় মানুষ, তিনি তরুণ, তার প্রতি আমাদের অনেক ভরসা আছে। কিন্তু আমরা আশা করব যে তারা এবং তার দল এই যে শুধু নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়া, এটা তারা বন্ধ করবেন। এবং এখন যে দখলবাজি দেখেছি আমরা এর আগে আওয়ামী লীগের, এই দখলবাজির ধারা থেকে তারা বেরিয়ে এসে একটা সুস্থ রাজনৈতিক দল, যারা
একটা লিবারেল উদার রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, এরকম একটা রাজনৈতিক দল আকারে তাদের ভাবমূর্তি গড়ে তুলবে। সেক্ষেত্রে মারাত্মক ঘাটতি আছে। সেটা আমরা আগামী দিনে বিএনপি কি করে তার উপর আমরা নির্ভর করবো। আমি মনে করি যে বিএনপি যে ক্রমাগত চাপ দেওয়া, এই সরকারের উপর চাপ দিয়ে একটা নির্বাচনী জায়গায় নিয়ে যাওয়া। ইতিমধ্যে আমাদের নির্বাচনী ব্যবস্থার কোনো সংস্কার হয় নাই, আমাদের গঠনতন্ত্রের কোনো সংস্কার হয় নাই, যে প্রতিশ্রুতিগুলি সরকার দিয়েছে কোনো ক্ষেত্রে কোনো সংস্কার হয় নাই। তার আগে নির্বাচন দেওয়াটা হবে আত্মঘাতী একটা কাজ। এটা বাংলাদেশকে ক্ষতির দিকে নিয়ে যাবে, অস্থিরতার দিকে যাবে। এবং আমি নিশ্চিত নই যে বাংলাদেশের যে যারা এখন ক্ষমতা আছেন, তাদের যেহেতু পুলিশ খুবই দুর্বল এবং এই সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে দিয়ে একটা সুস্থ নির্বাচন করা যাবে, এটা ব্যাপারে আমার আস্থা অত্যন্ত কম। ফলে আমরা যদি আসলে একটা নির্বাচন চাই, সুষ্ঠু চাই, তার জন্য জনগণের অভিপ্রায়ের যে এতটুকু বাস্তবায়নটা দরকার, অতটুকু বাস্তবায়নের আগে কোনো নির্বাচনের চেষ্টা করাটা একটা একটা বিশাল বিশৃঙ্খলা বাংলাদেশকে নিয়ে নেই। আপনার মতে তাহলে কতদিন সেই সময়টা নিতে সময় লাগবে? ক্ষমতায় নাই আমি তো বলতে পারবো না। কতদিন তো বলবো যে বাংলাদেশের জনগণের নতুন যেভাবে বাংলাদেশকে গঠন করবার তাদের যে অভিপ্রায়, এটা তো একটা অলিখিত জায়গায় রয়ে গেছে। আজকে মুগ্ধ যারা আহ, শহীদ হলেন, বা আজকে ধরুন সাইদ যারা শহীদ হলেন, তাদের তো একটা ইচ্ছা, রাজনৈতিক ইচ্ছা, অভিপ্রায় ছিল। সে অলিখিত অভিপ্রায়টা লিখতে যে সময়টুকু লাগে, সেই সময়টুকু তো আপনাকে দিতে হবে, ঠিক না? বুদ্ধিজীবীদের একটা অংশ আপনাকে বিএনপির ছাঁচে ফেলেন, বিএনপির পাল্লায় ফেলেন। আসলে বিএনপির প্রতি আপনার অনুরক্ততা কতটুকু? আপনি বলুন আগে, প্রথমে ধন্যবাদ এখানে। আমাকে কি বিএনপি মনে হয়? আপনি তো এতক্ষণ আমাকে যা বললেন সেগুলো তো এন্টি বিএনপি না, কথাবার্তা। আমি বিএনপি তো নয়, তাও না। তারা রাগ করবে। No, আমি বাংলাদেশের একটা, আমার কাজ হচ্ছে সততার সঙ্গে বুদ্ধিবৃত্তিক পর্যালোচনাগুলো করা, সততার সঙ্গে, কোনো প্রকার প্যারিজম, কোনো কোনো দলের পক্ষপাতিত্ব না, এটাই আমি করি। ফলে আমাকে কখনো মনে হতে পারে বিএনপির পক্ষে, কখনো মনে হতে বিএনপির বিরুদ্ধে, এটা হতেই পারে। ফলে আমার তো বুদ্ধিজীবীর কাজটা কোনো দলের পক্ষে কথা বলে, ঠিক না? ফলে আমি সেই কাজটাই। ফলে যারা এই কথাগুলো বলেন, তারা আওয়ামী লীগ আমলে এটা বলতো, আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের যারা পক্ষের লোক, তারা আমাকে ক্ষুদ্র করার জন্য, আমার কণ্ঠস্বরকে দাবিয়ে রাখার জন্য এই কথাগুলো বলতো। এটাতে কোনো ভিত্তি নেই। আপনার কেমন প্রত্যাশা ছিল 5 আগস্টের পরে একজন বুদ্ধিজীবী হিসেবে? আমি চেয়েছিলাম যে ডক্টর ইউনূস আপনার শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যের সামনে, জনগণের সামনে শপথ নেবেন। আপনি শেখ হাসিনার ফেলে যাওয়া ফ্যাসিস্ট সংবিধানের রক্ষা করবেন, এরকম শপথ তিনি নেবেন। ফলে তিনি যখন এটা নিয়েছেন, তখন আমি একটু বিস্মিত হয়েছি। এটা আমাকে একটু বিস্মিত করে, তিনি তার সম্ভাবনাকে, আমার মনে হয়েছে সেদিন নস্যাৎ করে ফেলেছেন। ফলে আমি এটা প্রত্যাশা করেছিলাম, এখন আমি মনে করি সুযোগ আছে, সময় আছে। তিনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু রাজনৈতিকভাবে তার যে প্রজ্ঞা আমরা তার কাছ থেকে আশা করেছিলাম, সেখানে আমি অনেক অভাব দেখেছি। ফলে এই প্রজ্ঞাটুকু তিনি যদি ফিরে পান, বা যদি আমাদের কথা তার কাছে আসলে যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে তিনি অবশ্যই একটা মৌলিক গুণগত পরিবর্তন করবার দিকে বাংলাদেশকে নেবেন। আমার রাজনৈতিক দলগুলোর এই নির্বাচনের যে চাপ তার উপর দিচ্ছে, এই চাপ থেকে বেরিয়ে এসে তিনি জনগণের কাছে আসবেন, জনগণের মতামত নেবেন, এবং নিদেন পক্ষে তিনি অন্তত বলবেন যে আমরা কি নির্বাচন চাই আগে, নাকি আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে চাই, তার উপর একটা রেফারেন্ডাম তৈরি করবে। এটা আমার প্রত্যাশা থাকে। বুদ্ধিজীবী হিসেবে তো আপনি দীর্ঘ সময় বাংলাদেশের নানা পট পরিবর্তন কাছ থেকে দেখেছেন, লিখেছেন। আপনার কাছে কি মনে হয় আমরা ঠিক কবে নাগাদ একটা গণতন্ত্রের রূপান্তরে যাব, অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাপনার মধ্য দিয়ে? আপনার কাছে কি কোনো কালো মেঘ দেখে আপনি কখনো? দেখুন, পৃথিবীতে কালো মেঘ বলে কিছু নাই। তবে একটা জিনিস আমি নিশ্চিত বলতে পারি, যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, এটার ফলে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে, এই মেরুকরণের ফলে বাংলাদেশ একটা বড় ধরনের বিপদের দিকে আগাচ্ছে। এই বড় ধরনের বিপদ যদি রক্ষা করতে হয়, তাহলে যারা ভূরাজনৈতিক বাস্তবতাকে বোঝেন ভালো, এবং তাদের যে পরামর্শ সহ
এবং জনগণের সঙ্গে, বিশেষত আমরা অন্তত দাবি করি আমরা সাধারণ মানুষের সঙ্গে আর থাকি, ফলে তাদের চিন্তা চেতনা মনোভাবটা বোঝাটা আমাদের প্রথম কাজ। সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশ প্রথমত একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে এগুচ্ছে, এবং আপনি শেষ বাজেট যদি দেখেন সেই বাজেটের প্রায় 35% আপনাকে সুদ দিতে হচ্ছে এবং আমলাদের পুষতে হচ্ছে। ফলে যেখানে অর্থনীতির প্রায় 40% আপনি খরচ করছেন একটা পরজীবী রাষ্ট্র হিসেবে একটা জোকের মতো শুষে নিচ্ছে। ফলে এই রাষ্ট্রকে যদি আপনি গড়ে তুলতে চান, আপনাকে কোনোভাবেই এই নির্বাচনী রাজনীতির মধ্যে দিয়ে এটা পারবেন। আপনাকে সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনা এবং তার এই অর্থনৈতিক একটা রূপান্তরের একটা পরিকল্পনার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এটা না করলে তো আপনি হতে পারেন। সেদিক থেকে এই সরকার সক্ষম কিনা আমি জানি না। এটা নিশ্চিত যে কোনো রাজনৈতিক দল এখনো হয়নি যারা বাংলাদেশকে সে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিয়ে এই এখনকার যে এই যে পুঁজিতান্ত্রিক যে বিশ্ব অবস্থা, এখানে একটা শক্ত অবস্থান নিতে পারবে। তৃতীয়ত, এই ভূরাজনৈতিক যে বাস্তবতা, তার এই দ্বন্দ্ব সংকুল যে পরিবেশ, এখানে বাংলাদেশকে একটা নেতৃত্ব দেওয়ার মতো প্রজ্ঞা আছে, এমন অন্তত এটা আমি এই সরকারের মধ্যে এখনো দেখছি না, বা রাজনৈতিক দলের মধ্যে দেখছি না। এই প্রজ্ঞা তৈরি করতে হলে সমাজের বুদ্ধিজীবী শ্রেণী, সমাজের অন্যান্য যারা নাগরিকরা আছেন, যাদের মধ্যে বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করছে, গবেষণা করছেন, বিশেষত দেখেন থিঙ্ক ট্যাঙ্ক বলি আমরা, তাদের কাছে পরামর্শ নেন। এর মাধ্যমে একটা সামষ্টিক একটা একটা বুদ্ধিবৃত্তিক একটা 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 চর্চা আমাদের দরকার, এবং একটা জাতীয় দিক নির্দেশনা তৈরি। জাতীয় দিক নির্দেশনা মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য নয়, এটা ভুল ধারণা। জাতীয় দলগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্যটা এটা আমাদেরকে বিভ্রান্ত করছে। এর দ্বারা কোনো জাতীয় ঐক্যমত্য হয় না। জনগণের যারা প্রতিনিধি তাদের সঙ্গে বসে বাংলাদেশের জন্য একটা 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 প্র্যাকটিক্যাল মানে যেটা বাস্তবায়নযোগ্য একটা একটা নীতি আমাদেরকে খাড়া করতে হবে। এটা যদি আমরা খাড়া করতে না পারি, আমরা বড় ধরনের বিপদ করতে পারি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আপনার জায়গা থেকে এই বিগত 10 মাসের শাসনামলকে আপনি 100-তে কত মার্ক দেবেন? এইভাবে তো তেমন আপনি আপনি এক প্রশ্নটাকে আপনি প্রশ্ন বুঝেছেন। আমি বলবো এই সরকার অনেকগুলো ক্ষেত্রে তাদের চেষ্টাটা দেখতে পাচ্ছি, তাদের চেষ্টার মধ্যে কোনো আন্তরিকতার অভাব আমি দেখিনি। কিন্তু এই সরকারকে দুর্বল করে ফেলছে রাজনৈতিক দলগুলোর ক্রমাগত চাপে। ফলে এই সরকারের মধ্যে যে একটা আমরা পরিবর্তনটা, ইতিবাচক পরিবর্তনের বা সিদ্ধান্ত নেবার যে শর্ত, সেই রাজনৈতিক শর্ত বাংলাদেশে অনুপস্থিত। এটা 1 নম্বর। 2 নম্বর, সম্ভবত তিনি উপদেষ্টা নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি আরেকটু সতর্ক হতেন, এবং এই যে মন্ত্রণালয়গুলো বিতরণের ক্ষেত্রে যদি তিনি আরো বিচক্ষণ হতেন, আরো অনেক বেশি অর্জন সেটা বেশি, এটা মনে করি। আপনার সহধর্মিণী, তিনিও সরকারের একজন উপদেষ্টা। তাকে কি কখনো আপনি তার জায়গা থেকে আপনার জায়গা থেকে পরামর্শ দেন? আমি 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 সাধারণ মানুষের লোক, আপনাদের মানুষ, ফলে আমি আমার কথা বলবো। আমি তার কথা শুনতে চাইলে তিনি তার সরকারের পক্ষ থেকে বলবেন, হতে পারে, হতে পারে। কিন্তু আমি বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তিনি সমাজে তার নিজস্ব ব্যক্তিত্ব, তার নিজের অর্জন আছে, নিজস্ব বক্তৃত্ব এবং নিজের অর্জনের জায়গা থেকে দাঁড়িয়ে তিনি ডেফিনেটলি একটা আহ, তার কথা তিনি বলবেন, তার একটা অবস্থান তিনি আছেন। তো আমি যতটুকু জানি, তিনিও তো দেশের নাগরিক, তিনি দেশে ভালো চান। তিনিও মনে করেন যে আমি বুদ্ধিজীবী হিসেবে সমাজে যে কথাগুলো বলছি এটা একটা ইতিবাচক দিক আছে, এবং স্বভাবতই তিনি যতটুকু শুনবেন, তিনি তো ঘরেও শুনছেন, কিন্তু এই কথা আমি যতটুকু না ঘরে বলি তার চেয়ে বেশি আপনাদের কাছে বলি। আপনি গুমের শিকার হয়েছিলেন। অনেকে বলছেন যে এখন আপনি কেন অভিযোগ করছেন না? আমি তো ভিকটিমের পলিটিক্স করি না। প্রথমত হলো যে আমি তো ভিকটিম পলিটিক্স করি না। আমি যদি গুমের শিকার হয়ে থাকি, তাহলে যারা আমাকে গুম করেছে তাদেরকে তো আমি উৎখাত করে দিয়েছি, তাদেরকে তো আমি শাস্তি দিয়েছি যে শাস্তি দেবে। এরপরে তাদের নির্দেশে যারা গুম করেছে তাদের বিচার আগামী দিনে দেখবেন। আমি তো গুম কমিশনে গিয়ে মামলা করার দরকার নেই, আমি তো পলিটিক্যাল লোক। আমি তো শুধুমাত্র আইনের দ্বারা করবো না, আমি তো তাদেরকে পলিটিক্যালি মোকাবেলা করি। সেটা আমি তো পলিটিক্যালি মোকাবেলা করে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে তো উৎখাত করতে পেরেছি, আর কি শাস্তি দেবে? আমি তো ভিকটিম করি না তো। কারণ একটা সাধারণ পুলিশ কি ডিবি কে এরা কি করেছে না করেছে, এদেরকে দিয়ে আমি কি করবো? তো হুকুম পালন করেছে মানুষ।
আর আমি ট্রুথ এবং জাস্টিসে বিশ্বাস করি। ট্রুথ এবং জাস্টিস আমি ন্যাশনাল ম্যান্ডেট করি। ট্রুথ এন্ড জাস্টিস যখন বিশ্বাস করি, কারা করেছে, কেন করেছে, কি জন্য করেছে, সব তথ্য আমার কাছে আছে। একদিন আমি বলবো। এখন এখন তো আমার দুম কমিশনে যাওয়া তো কোনো যৌক্তিকতা নেই। অনেকেই তো যাচ্ছে, তো তারাও আশা করে যে আপনিও যাবেন। তারা তো এই সরকার উদ্ধার করেন। আমি তো আমার প্রতিশোধ নিই না। আমি তো আমার প্রতিশোধ নিই না। আমি তো শাস্তি দেবে যা দিয়ে দিয়েছি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের বলবো যে তাদের যে ভালোবাসা, তাদের যে দোয়া, এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এটা আমি বেঁচে আছি তাদের কারণে। কারণ আমি অত্যন্ত সাধারণভাবে চলি এবং আমার নিরাপত্তা সাধারণ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আলোচিত মানবাধিকার কর্মী, চিন্তক এবং সমাজসেবী ফরহাদ মাঝার। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।